পর্যায় সারণী। যদি বলে পর্যায় সারণী কি বা কাকে বলে, তখন আনসার কি হবে? যে সারণী দ্বারা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ব্যাখ্যা করা সম্ভব তাকে বলে পর্যায় সারণী। বুঝতে পারছি? তাহলে যে জেনারেল নলেজ, এই যে এখান থেকে বলতে পারবো যে সারণীর মূল কারণ কি? যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কি করা? ব্যাখ্যা করা। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি কি? যে সারণী ব্যবহার করে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ব্যাখ্যা করা সম্ভব তাদেরকে পর্যায় সারণী বলে। তাহলে দেখো, পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়তে হলে তাহলে আমাদের গ্রুপ বা পর্যায় আকারের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, তাই তো? এখন এইটা সর্বপ্রথম এই যে মৌলসমূহকে যে আলাদা করতে হবে, যে তাদের ধর্ম একরকম হবে, অনেকগুলা মৌল মিলে আমি একরকম ধর্ম ব্যাখ্যা করব, এইটা ব্যাখ্যা করার সর্বপ্রথম চেষ্টা করছে হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কয়েকটা মৌল, অক্সিজেন, তাহলে এই টাইপের কয়েকটা মৌল নিয়ে উনি কি করছিল? যে একসাথে একই গ্রুপে স্থান দিয়ে মৌলগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করার চেষ্টা করছিল। তাহলে সর্বপ্রথম চেষ্টা করছে কিন্তু ল্যাভোইসিয়ে। কোনো পর্যায় অর্থাৎ পর্যায় বা গ্রুপ নির্ণয় করে নাই উনি, জাস্ট উনি ওনার মতো করে কয়েকটা মৌলকে একসাথে করে ব্যাখ্যা করার চেষ্টা করছে। পরবর্তীতে এই জায়গায় সর্বপ্রথম বা প্রধান ভূমিকা রাখতে হচ্ছে পর্যায় সারণী তৈরি করতে বিজ্ঞানী মেন্ডেলিভ। বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণীর বৈশিষ্ট্য রক্ষার্থে বা এটা ব্যাখ্যার্থে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং সৃষ্টি করছেন। হ্যাঁ, আধুনিক রসায়নের জনক। আর যদি শুধু বলে রসায়নের জনক তখন হবে জাবির ইবনে হায়ান। এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম। হ্যাঁ, প্রথম অধ্যায়। যদি বলে সাধারণ বা সার্বিকভাবে যদি বলে রসায়নের জনককে, তাহলে আমাদের আনসার হবে জাবির ইবনে হায়ান। আর যদি বলে আধুনিক রসায়নের জনককে, তখন বলতে হবে অ্যান্টনি ল্যাভোইসি। তাহলে আজকে এই জায়গায় অর্থাৎ আমাদের তিনটা সূত্র বিশেষ করে পড়তে হবে: ডুবের আইনের ত্রয়ী সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্র। আরেকটা আছে অষ্টকী সূত্র, এটা না পড়লে চলে, সচরাচর আসে না, তবে এই ক্ষেত্রে এই তিনটা সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখো, পর্যায় সারণী পড়তে হলে আমরা পড়তেছি কার? তাহলে ভূমিকা কার সবচেয়ে বেশি? মেন্ডেলিভ। হ্যাঁ, মেন্ডেলিভ সর্বপ্রথম কয়েকটা মৌল, বিশেষ করে 63টি মৌল নিয়ে উনি পর্যায় সারণী তৈরি করছে। পর্যায় সারণী তৈরি করে উনি ওই 63টা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী একসাথে ব্যাখ্যা করার চেষ্টা করছে, যার কারণে মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। তাহলে পর্যায় সারণীর জনক কে? মেন্ডেলিভ। পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিভকে। তাহলে যদি প্রশ্ন আসে পর্যায় সারণীর জনককে, তাহলে আমরা কি বলবো? মেন্ডেলিভ। মেন্ডেলিভ সর্বপ্রথম কয়টা মৌল নিয়ে ব্যাখ্যা করছিল? 63টি মৌল নিয়ে পরীক্ষা করছিল যে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তিনি একসাথে ব্যাখ্যা দিবেন, তাই না? তবে মেন্ডেলিভের শর্ত হচ্ছে উনি চেষ্টা করছিল ভরের ক্রম অনুসারে, অর্থাৎ ভর সংখ্যা, মৌলসমূহের ভর সংখ্যার ক্রম অনুসারে, যে ছোট থেকে বড় ব্যাখ্যা অনুসারে মৌল সাজাইছে উনি। মৌল সাজাতে গিয়ে উনি প্রথম সমস্যা অনুধাবন করলো হচ্ছে আর্গন এবং ক্যালসিয়াম। কারণ আর্গনের পারমাণবিক ভর 40, ক্যালসিয়ামের কত? 40। তাহলে এই দুইটাতে একই ভর সম্পন্ন হয়ে যায়। এখন হয় দুইটাকে একই গ্রুপে স্থান দিতে হবে, তার মানে একই বৈশিষ্ট্য, অথবা তাদেরকে আলাদা করবে কিভাবে? যদি আমি ভর অনুসারে সাজাই, তাই না? তাহলে উনি ভর অনুসারে সাজাতে গিয়ে প্রথম ওনার সূত্রের মধ্যে ত্রুটি অনুধাবন হয় যে ভর অনুসারে তো সাজতেছে না। কারণ আমি যদি আর্গন আর ক্যালসিয়ামকে এক বলি তাহলে তো হচ্ছে না, কারণ আর্গন হচ্ছে নিষ্ক্রিয় মৌল আর ক্যালসিয়াম হচ্ছে ক্ষার, একটা মৃৎক্ষার জাতীয়। তাহলে মৌল, গ্যাস এবং ক্ষার তো এক হয় না, যার কারণে উনি এই জায়গায় দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ সমস্যায় পড়ে গেছে যে ওনার ভর অনুসারে মৌলসমূহ সাজালে ত্রুটি দেখা যাচ্ছে। হ্যাঁ, বরগুলা ওই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ করে ভর সংখ্যা নির্ণয় করি আমরা।
হ্যাঁ আগে থেকে, কারণ পদ্ধতিতে একই। একটা মৌলে যদি আমি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, ইলেকট্রন প্রোটন নিউট্রন এটা অনেক আগে আবিষ্কৃত হয়েছে, যার কারণে তারা জানে যে ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, দুইটা যোগ করে ভর সংখ্যা। এই ভর সংখ্যা অনুসারে, ভর অনুসারে মৌলসমূহকে উনি কি করছে, সাজাইছে। কয়টা মৌল নিয়ে? 63টা মৌল। উনি সাজানোর কালে এখানে পর্যায় ছিল হচ্ছে 12টি। উনি যখন সাজাইছিল এই যে 63টা মৌল, তখন 12টি পর্যায়ে স্থাপন করছে এবং গ্রুপ কয়টা স্থাপন করছে? 8টি গ্রুপ স্থাপন করছে। তার মানে উনি এই 12টি পর্যায় এবং 8টি গ্রুপ সর্বপ্রথম যখন 63টি মৌল নিয়ে গবেষণা করছিল তখন এইভাবে করছে। এখন তাই বলে এখন তো 118টা মৌল, তাই না? তাহলে পর্যায় সারণী একই রইল কিভাবে? তাহলে এই জায়গায় উনি 63টা মৌল নিয়ে গবেষণা করছে, ঠিক আছে, বাট এই ক্ষেত্রে মৌলের গ্রুপ বা পর্যায়ে ফাঁকা রাখছে এবং এগুলা সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিছে যে যদি এরকম মৌল পাওয়া যায় তাহলে এর অবস্থান হবে এই গ্রুপে। ফাঁকা গড় নিয়ে, অর্থাৎ এই গড়ে কারা বসবে এটা উনি ভবিষ্যৎবাণী বলে দিছে যে যদি বৈশিষ্ট্য এরকম হয় মৌল তাহলে তাকে এখানে স্থান দিতে হবে, এবং বর্তমানে তাই হচ্ছে। তাহলে যার কারণে দেখো আগেকার বিজ্ঞানীদের কত চিন্তাধারা ছিল, কত গভীর চিন্তাধারা ছিল, যে যেমন ওই যে ব্ল্যাক হোলের যে তত্ত্বটা এখন বর্তমানে আবিষ্কার করে কি করছে, নোবেল পাইছে না? তাহলে এই ক্ষেত্রে ব্ল্যাক হোলের তত্ত্বটা কিন্তু চেঞ্জ হয় নাই। আগে বিজ্ঞানীরা যারা দিছে, আইনস্টাইন, নিউটন সব মিলাইয়া যে তত্ত্বটা দিছে, দেখতেছে ওই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত করে বা ওই তত্ত্বের উপর ভিত্তি করে সামনে গেছে এবং সবগুলো মিলে যাচ্ছে। তাহলে তাদের চিন্তাধারা ছিল কিন্তু অলৌকিকের মতো বলতে গেলে। তবে এই জায়গায় তারা চিন্তা করছে যে তাদের স্মরণ শক্তি ভালো, মেধা শক্তি ভালো, তাই তাদেরকে কাজে লাগিয়ে সেই অনুসারে তত্ত্ব তারা দিছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতেছি, মেন্ডেলিফ সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করছে যেখানে 12টি পর্যায় ছিল, 8টি গ্রুপ ছিল, তাই না? কয়টা মৌল নিয়ে উনি পরীক্ষা করছিল? 63টা মৌল নিয়ে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই হচ্ছে সার্বিকভাবে পর্যায় সারণীর পরিচিতি। তাহলে এখন আমি ধারাবাহিকভাবে যাই। পর্যায় সারণী যদি আমার পড়তে হয় তাহলে আমার সূত্র লাগবে কয়টি? মূলত 3টি। ডুবে রাইনের ত্রয়ী সূত্র, ক্যালসিয়ামের 40, এই যে পারমাণবিক সংখ্যা দিয়ে। এই জন্য আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। সনাতন বা মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর বা ভর সংখ্যা। আর এই জায়গায় বর্তমান যে আধুনিক পর্যায় সারণী আমরা ব্যবহার করতেছি তার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে এই ভরটা ত্রুটি দূর হয়। আর্গন যায় 18 নম্বর মৌল আর ক্যালসিয়াম যায় 20 নম্বর মৌল, যেখানে তারা দুইজন দুইভাবে আলাদা হয়ে যায় সুন্দরভাবে। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে বলতেছি দেখো ডুবে রাইনের ত্রয়ী সূত্র আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, বা এটা অনেক সময় তোমাকে দিয়ে দেয় যে ত্রয়ী সূত্রটা লিখো, বা ত্রয়ী সূত্র বলতে কি বুঝো? হ্যাঁ, ডুবে রাইনের ত্রয়ী সূত্র, অর্থাৎ উনি কয়েকটা মৌল, ত্রয়ী মানে কি 3, তার মানে উনি 3টি মৌল নিয়ে পরীক্ষা করছিল। 3টি মৌল নিয়ে উনি ব্যাখ্যা করতে চাইছে যে তাদের ধর্ম এক হতে পারে বা কিভাবে কি নির্ণয় করবো, এটা ব্যাখ্যা দিছে। তাহলে এই ক্ষেত্রে ওই যে বলছিল যে ভর সংখ্যা জানা আছে কি নাই, তাই না? তাহলে এই ভর সংখ্যা নির্ণয়েরই একটা পদ্ধতি হচ্ছে ডুবে রাইনের ত্রয়ী সূত্র। কিরকম? উনি বলতে 3টা মৌল আমি পরপর একই পর্যায়ে বা একই গ্রুপে, 3টা মৌল যদি আমি সাজাই তাহলে তাদের ক্ষেত্রে কি হয় দেখো। তাহলে ডুবে রাইনের ত্রয়ী সূত্র আমি কি, মূল কাজ কি? পারমাণবিক ভর নির্ণয় করা। মূল কাজ কি? পারমাণবিক ভর নির্ণয় করা। তাহলে উনি কয়টা মৌল নিয়ে পরীক্ষা করছে? 3টি। বলতেছে ক্লোরিন, ফ্লোরিন, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই 3টা মৌল নিয়ে উনি প্রথমে কি করছে? পরীক্ষা করছে। পরীক্ষা করে সিদ্ধান্ত দিছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা সাধারণ মৌলগুলো নিই। যে এই জায়গায় আমরা যদি নিই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, দেখো তো এইটা হচ্ছে একই গ্রুপে 3টা মৌল, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, পারমাণবিক সংখ্যা। তাহলে এই জায়গায় আমার পারমাণবিক সংখ্যা দরকার নেই, দরকার হচ্ছে ভর সংখ্যা। কিভাবে দেখো, তাহলে এই জায়গায় বলতেছে লিথিয়ামের হচ্ছে 7
আর এটার হচ্ছে 39। এইটা আপাতত উজ্জ্বল রাখলাম। এইটাই নির্ণয় করবো হচ্ছে ডুবের আইনের ত্রয় সূত্র অনুসারে। কি বলতেছে উনি? বলতেছে আমি পরপর যদি 3টা মৌল নিই, পরপর ক্রম অনুসারে কয়টা মৌল? 3টা মৌল। তাহলে আমি একই গ্রুপে কয়টা মৌল নিলাম? 3টা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখন এগুলা যে একই গ্রুপে কেন বা একই পর্যায়ে কেন সেটা কিভাবে বুঝবো? এটা আরেকটু বিস্তারিত গেলে তারপর বুঝবো যে পর্যায় কয়টা, গ্রুপ কয়টা। তাহলে এই ক্ষেত্রে উনি বলতেছে 3টি মৌল যদি আমি পরপর সাজাই তাহলে প্রথম এবং তৃতীয় মৌল, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। কি বলছে? পারমাণবিক ভর যোগফল, অর্থাৎ আগে যোগ করতে হবে পারমাণবিক ভর, যোগ করে অর্ধেক। অর্ধেক মানে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। তাহলে বলতেছে পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা কাছাকাছি হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। কিভাবে? প্রথম মৌলের পারমাণবিক ভর কত? 7। তৃতীয় মৌলের পারমাণবিক ভর 39 ইকুয়াল টু কত আসে? 46 ভাগ 2 সমান, তাহলে সোডিয়ামের কত? মিলে গেছে। তাহলে উনি কি বলতেছে? এই জায়গায় যে হুবহু মিলবে এরকম না, মিলবে অথবা কাছাকাছি। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি আমরা? ডুবের আইনের ত্রয় সূত্রটা কি? মৌল অর্থাৎ পরপর 3টা মৌল নিলে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। সংজ্ঞাটা কি বুঝাতে পারছি? তাহলে এই জায়গায় বইয়ে সংজ্ঞা দেওয়া আছে ডুবের আইনের ত্রয় সূত্র। যে ডুবের আইনের ত্রয় সূত্রটা কি? আমরা বলবো মৌলসমূহ যদি পরপর সাজায় গ্রুপ বা পর্যায় আকারে তাহলে কয়টা মৌল? 3টা মৌল নিয়েই কাজ করতে হবে। তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। তুমি সামনে আসো। কই? দ্রুত দ্রুত, তুমি সামনে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তুমি এই পাশে যাও, চেঞ্জ করো। এই তুমি এই পাশে বসো। দেখতে পাই না। এই যাই ধীরে সামনে দেখো, একটু একটু আলতো হয়ে যাও। তুমি এই পাশে যাও, একটু একটু এদিকে দেখো। হ্যাঁ, একটু আলতো হয়ে যাও। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে ডুবের আইনের ত্রয় সূত্র কি বলতেছে? 3টা মৌলের প্রথম এবং তৃতীয় মৌল হ্যাঁ এই জায়গায় ধরো, হ্যাঁ দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে এটা নিয়েছিলাম একই গ্রুপে, এটা হচ্ছে একই পর্যায়ে। তাহলে এখানে সোডিয়ামের হচ্ছে 23, অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, 27। তাহলে এই ক্ষেত্রে 23 প্লাস 27 ইকুয়াল টু কত? 50/2 ইকুয়াল টু 25। কিন্তু এটা কত? তার মানে কাছাকাছি। উনি যে বলছে একবারে সরাসরি সমান এরকম বলে নাই, সমান বা তার কাছাকাছি। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? 3টা মৌলের প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। তাহলে এটা কার সূত্র ছিল? ডুবের আইনের ত্রয় সূত্র। 1 নাম্বার প্রশ্নে আসে যে ডুবের আইনের ত্রয় সূত্রটি লিখো, বা 2 নাম্বার প্রশ্ন যদি আসে বলে ডুবের আইনের ত্রয় সূত্র বলতে কি বুঝো, তখন সংজ্ঞাটা লিখতে হবে, একটা উদাহরণ দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? তাহলে উনি কোনটা মৌল নিয়ে করছিল? কয়টা মৌল নিয়ে? প্রথমে 3টা। কি কি? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই 3টা মৌল নিয়েই উনি কি করছিল? পরীক্ষা করছিল। এবং এই ক্ষেত্রে দেখো একইভাবে তোমরা করতে পারো। ক্লোরিনের কত? 35.5 আর আয়োডিনের 131। তাহলে 131 প্লাস 35.5 ভাগ কত? 2। তাহলে কত আসে? 166.5/2 8 3 কত? 83.25 না? তাহলে এটা কত আসে ব্রোমিনেরটা? কত? এই ক্ষেত্রে এই যে 80। দেখো তো, আবার দেখো তো, 131 আয়োডিনের
127টা নাও, 127 প্লাস 35.5, হ্যাঁ তাহলে 81 দশমিক কত, তাহলে প্রায় কত 80 না? তাহলে উনি এই তিনটা মৌল নিয়ে প্রথম পরীক্ষা করছিল যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর। হ্যাঁ কমও হতে পারে, আবার অ্যাকুরেট মিলেও যেতে পারে। তাহলে উনি কি বলছে, সমান বা তার কাছাকাছি। তাহলে এটা কমেও কাছাকাছি হতে পারে, আবার বেশিও হতে পারে। ঠিক আছে, তাহলে ডুবের আইনের ত্রয়ী সূত্র এটা কি বোঝা গেছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটা নিয়ে গবেষণা করছে। ওকে ফাইন। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে ডুবের আইনের ত্রয়ী সূত্র, ডুবের আইনের ত্রয়ী সূত্র কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তীতে আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে, তাহলে ডুবের আইনের ত্রয়ী সূত্রটা কবে হয়েছে বলো তো, কত সালে? 1800, তাহলে 1829 সালে ডুবের আইন এই সূত্র আবিষ্কার করছে। তাহলে ডুবের আইনের কি সূত্র বলে? ত্রয়ী সূত্র। পরপর, অর্থাৎ একই গ্রুপে বা একই পর্যায়ে। তাহলে পর্যায় বা গ্রুপে কয়টা করে মূল আছে সেটা বুঝবো কিভাবে আমরা? এই যে পরপর, উপর থেকে নিচেও নিতে পারো, পাশাপাশিও নিতে পারো। এটা দিয়ে উনি পরীক্ষা করছিল। তাহলে কত সালে উনি পরীক্ষাটা করছিল? 1829 সালে, তাই না? এখন আর একটা সূত্র আছে হচ্ছে অষ্টকের সূত্র, যেটা আমাদের না লাগলে একটু জেনে রাখা ভালো যে অষ্টকের সূত্রটা কি। অষ্টকের সূত্র বলতেছে আমরা যদি পরপর ভর অনুসারে সাজাই 8টা মৌল, তার মধ্যে দেখবা ওই 8 নাম্বার মৌলের সাথে যে কোনো একটা বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। তার মানে 8 নাম্বার পারমাণবিক ভর অনুসারে যদি আমি 8টা মৌল নিই পরপর, তাহলে ওই ক্ষেত্রে ওই যেই 8 নাম্বার মৌলটা হবে সেই 8 নাম্বার মৌলের মতো বাকিগুলা ধর্ম মিলে যাবে। তার মানে এখানে সবগুলো বলে না, যে কোনো একটা। এই জায়গায় বলছে ধরো এখানে আমি যদি হাইড্রোজেন থেকে 8 নাম্বার মৌল পর্যন্ত অক্সিজেন আসে, হাইড্রোজেন থেকে অক্সিজেন, তাহলে 8 নাম্বার মৌল কি? অক্সিজেন। বলতেছে এই অক্সিজেনের ধর্মের মতো এই 7টা মৌলের যে কোনো একটা মিলে যাবে। তাহলে এই ক্ষেত্রে মিলবে কোনটা? এখানে এখানে তো বাকিগুলা, যেমন নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, এটার সাথে তো অক্সিজেন মিলে না। তাহলে এই ক্ষেত্রে শুধু হাইড্রোজেনের সাথে মিলে, কারণ হাইড্রোজেন একটা গ্যাস আর এটাও কি গ্যাস, যার কারণে এদের ধর্ম প্রায় কাছাকাছি। নাইট্রো, হ্যাঁ ওই যে ধর্মগুলা। তাহলে এই ক্ষেত্রে যে কোনো একটা বলছে, তার মানে কি একের অধিক হবে এরকম না, একের অধিক হবে না এরকম না, একের অধিক মিলতে পারে। তার মানে ওই 8 নাম্বারের মতোই যে কোনো একটা মিলে যাবে, একটা না একটা মৌল মিলবে না। ওই জায়গায় 8 নাম্বার মৌল ফিক্সড করে দিছে যে 8 নাম্বার মৌলটা, হ্যাঁ সাজালে 8 নাম্বার মৌলের সাথে যে কোনো একটা বৈশিষ্ট্য মিলে যাবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে জাস্ট এটা ভিত্তিহীন বললে বলতে পারো, তেমন যুক্তি নাই। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে অষ্টকের সূত্রটা গেল। এইটা কত সালে আবিষ্কার করছে? এইটা আমার জানা দরকার এমসিকিউর জন্য। 1800, হ্যাঁ তাহলে 1800 কত সালে? 64 সালে। নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড, আবার নিউজিল্যান্ড বললো না, নেদারল্যান্ডও বলতে পারো। যাক, তাহলে অষ্টকের সূত্র কত সালে? 1864 সালে, অর্থাৎ নিউল্যান্ড আবিষ্কার করছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেন্ডেলিফের সূত্র। মেন্ডেলিফের সূত্রটা কি? মেন্ডেলিফের সূত্র যদি পড়তে চাও তাহলে এই ক্ষেত্রে, তাহলে মেন্ডেলিফ পর্যায় সারণীর জনক না? তাহলে তোমাকে যদি বলে ত্রয়ী সূত্রটা কার? ডুবের আইনের। তোমাকে যদি বলে ত্রয়ী সূত্রটা লিখো তাহলে একই রকম, আবার যদি বলে ডুবের আইনের সূত্রটা লিখো তাও কিন্তু একই রকম। আবার ভাইবো না যে ত্রয়ী সূত্র একটা, ডুবের আইনের সূত্র একটা। বুঝতে পারছি? তাহলে ত্রয়ী আর ডুবের আইন দুইটা এক, অর্থাৎ ডুবের আইনের ত্রয়ী সূত্র কত সালে আবিষ্কৃত হয়েছে? 1829 সালে। বুঝতে পারছি? কয়টা মৌল নিয়ে পরীক্ষা করছিল? সর্বপ্রথম কি কি মৌল নিয়ে পরীক্ষা করছিল? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। তাহলে মেন্ডেলিফ যখন পর্যায় সারণী আবিষ্কার করছে তখন কয়টা মৌল নিয়ে পরীক্ষা করছিল? 63, এটা ইম্পর্টেন্ট। উনি যখন পরীক্ষা করছিল তখন
ওই পর্যায় সারণীর পর্যায় ছিল কয়টা? 12টি। আর গ্রুপ ছিল 8টি। তাহলে এই ক্ষেত্রে পর্যায় ছিল 12টি, গ্রুপ ছিল 8টি। তাহলে উনি পরীক্ষা করছিল 63টা মৌল নিয়ে। প্রশ্ন, পর্যায় সারণীর বা মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি? উনি বলছে পর্যায় সারণী আসলে কি জন্য তৈরি করা হয়েছিল? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ব্যাখ্যা করার জন্য। উনি বলতেছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর, তাহলে উনি সাজাইছিল কি দ্বারা? পারমাণবিক ভর। যদি আমি পারমাণবিক ভর অনুসারে মৌলসমূহকে সাজাই তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হবে। তার মানে পর্যায়ে গেলে কি হবে? পরিবর্তন হয়ে যাবে। যেমন প্রথম পর্যায়ের মৌল একরকম বৈশিষ্ট্য, দ্বিতীয় পর্যায়ের মৌল একরকম বৈশিষ্ট্য, আবার গ্রুপ আলাদা হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে উনি বলতেছে কি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা বইতে লিখে আছে, মেন্ডেলিফের পর্যায় সূত্র দিয়ে লিখে আছে। তাহলে এটা কত সালে আবিষ্কৃত হয়েছে? মেন্ডেলিফের পর্যায় সূত্র তাহলে কত সালে? 1869 সালে। তাহলে পর্যায় সূত্রটা লিখো। যদি বলে মেন্ডেলিফের পর্যায় সূত্রটা লিখো তাহলে সহজ, বলবো কি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের কি বৃদ্ধির সাথে পারমাণবিক। তাহলে বলো তো মেন্ডেলিফের পর্যায় সূত্রের মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। এমসিকিউতে আসে। তাহলে মেন্ডেলিফের সূত্রটা কিসের উপর প্রতিষ্ঠিত? পারমাণবিক ভরের উপর। তাহলে এখানে কি বলবো আমরা? মেন্ডেলিফের পর্যায় সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। যেমন হাইড্রোজেন পারমাণবিক ভর 1, হিলিয়ামের পারমাণবিক ভর 4, আবার লিথিয়ামের পারমাণবিক ভর 7, বেরিলিয়ামের পারমাণবিক ভর। তাহলে এই ক্ষেত্রে দেখো 1, 4, 7, 9 তাদের ধর্ম কি এক হবে? ধর্ম কি পরিবর্তন হচ্ছে না? হাইড্রোজেন এক ধরনের ধর্ম, হিলিয়াম আরেক ধরনের ধর্ম, আবার লিথিয়াম এক ধরনের ধর্ম, বেরিলিয়াম এক ধরনের ধর্ম। তাহলে উনি এইটাই বলতেছে যে পারমাণবিক ভর যদি আমি বৃদ্ধি করি তাহলে মৌলসমূহের ধর্ম কি হবে? পরিবর্তন হবে। তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্রটা আমরা কি বলতে পারি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে কি হয়? আবর্তিত হয়। আমরা কি মেন্ডেলিফের পর্যায় সূত্র বুঝছি? তাহলে এটা সম্বন্ধে বিস্তারিত কি বুঝছি? এটা কত সালে আবিষ্কৃত হয়েছে? 1869 সালে। এবং কয়টা মৌল নিয়ে পরীক্ষা করছে? 63। যখন পরীক্ষা করছিল তখন পর্যায় ছিল কয়টা? 12টা। আর গ্রুপ ছিল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কি আছে? ত্রুটি আছে। মেন্ডেলিফের পর্যায় সূত্রের মধ্যে কি আছে? ত্রুটি আছে। এখন ত্রুটি কোন জায়গায়? ওই যে আর্গন এবং ক্যালসিয়াম দুইটারই পারমাণবিক ভর সমান। এখন আমি আগে কোনটাকে দিব বা একই গ্রুপে রাখবো কিনা? পারমাণবিক ভর অনুসারে সাজালে এই সমস্যা হয়। এখন যখন এই সমস্যা হচ্ছে তখন একজন বিজ্ঞানী প্রস্তাব দিল, বিজ্ঞানী মুসলে বলতেছে যেহেতু পারমাণবিক ভর অনুসারে ত্রুটি দেখা যাচ্ছে তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে সাজিয়ে দেখেন। তাহলে যখন প্রস্তাব রাখলো যে পারমাণবিক ভর অনুসারে সাজাতে তখন দেখলো 18 নম্বর মৌল হচ্ছে আর্গন এবং 20 নম্বর মৌল হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এখন কিন্তু আলাদা হয়ে গেছে। 18 নম্বর মৌলের বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ক্রিয় মৌলের মধ্যে চলে গেছে আর 20 নম্বর মৌলের বৈশিষ্ট্য আসলো মৃৎকার গ্রুপে। তাহলে এখন আলাদা হয়ে গেছে। আগে যেটা ত্রুটি ছিল যেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল এখন এটা ক্লিয়ার হয়েছে। কি অনুসারে সাজালে? পারমাণবিক সংখ্যা। এই একান্ত থেকে হচ্ছে আধুনিক পর্যায় সারণীর উদ্ভব। জি, আধুনিক পর্যায় সারণী, হ্যাঁ অবশ্যই। কারণ আধুনিক পর্যায় সারণীর জনক বলা যাবে না, এই জায়গায় বলবে আধুনিক পর্যায় সারণী সৃষ্টিতে ভূমিকা কে রাখছে। কারণ পর্যায় সারণী সৃষ্টি করতে তো কে? মেন্ডেলিফই, তাই জনক একজনই। তাহলে এই ক্ষেত্রে যদি বলে তাহলে আধুনিক পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সূত্রটা কি হবে? একই ব্যাখ্যা। যদি মেন্ডেলিফের সূত্রটা মুখস্থ করো তাহলে এটা হয়ে যায়। জাস্ট ওই জায়গায় পারমাণবিক ভরের জায়গায় কি বলবো? পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত। এই যে ক্লিয়ার।
তাহলে এই জায়গায় একটা ক্লিয়ার করলে আরেকটা হয়ে যাচ্ছে। তাহলে আধুনিক পর্যায় সারণীর মূল বিষয় কি? পারমাণবিক সংখ্যা, তাই না? তাহলে আধুনিক পর্যায় সারণী কিসের উপর প্রতিষ্ঠিত? আধুনিক পর্যায় সারণী সৃষ্টিতে ভূমিকা রাখছে কে? এই জন্য অনেক সময় বলে মুসলের পর্যায় সূত্রটি লিখো। আধুনিক পর্যায় সূত্রটি লিখো, মুসলের পর্যায় সূত্রটি লিখো, একই ব্যাখ্যা। তাহলে কি বলবো? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি কি আধুনিক পর্যায় সূত্র বুঝাতে পারছি? তাহলে পরবর্তীতে দেখো এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমরা বলতেছি 118টা মৌল আসতেছে, এদের ধর্ম এক এক রকম। নতুন যারা মৌল আসবে এগুলো ধর্ম যদি এক হয়, এক এক রকম হয়, তাহলে এখানে পর্যায় সারণীতে স্থান দেওয়া হবে, তাই না? তাহলে এই যে তত্ত্বগুলো এটা বিশ্লেষণ করে কে? এইটা বিশ্লেষণ করার একটা সংস্থা আছে যার নাম হচ্ছে সংক্ষিপ্ত রূপ IUPAC, সংক্ষেপে বলে IUPAC। তাহলে এই যে সংস্থার মূল কারণ হচ্ছে এটা কি বলতেছে? এই সংস্থাটা রসায়ন সম্বন্ধে, এই সংস্থাটা রসায়ন সম্বন্ধে যত কিছু আবিষ্কৃত হোক বা যত কিছু সৃষ্টি হোক সেগুলো গবেষণা করবে বা বিচার বিশ্লেষণ করবে। বিচার বিশ্লেষণ করে আগের বৈশিষ্ট্যের সাথে মিলাবে, যদি নতুন হয় নতুন জায়গায় স্থান দিবে, আর যদি আগের মতো মিলে যায় তাহলে ওই জায়গায় স্থান দিবে। তাহলে এইভাবে সংস্থাগুলো ব্যাখ্যা করা হচ্ছে IUPAC, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপটা আমার জানা লাগে, বলে অনেক সময় IUPAC এর অর্থাৎ IUPAC এর পূর্ণ রূপ লিখো। তাহলে I, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড, এটার মানে কি? পিওর মানে হচ্ছে গুণগত, অর্থাৎ সাধারণ যে বিবরণমূলকগুলো, আর অ্যাপ্লাইড মানে প্রয়োগমূলক, গবেষণামূলক। যত যাই আসুক সেগুলো কি করবে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন। এটা কি শুধু ন্যাশনালি হয়, শুধু বাংলাদেশে হয়? তাহলে এটা পুরা ইন্টারন্যাশনাল অর্থাৎ পুরা ওয়ার্ল্ডে হয়। তাহলে এটার কাজ কি? পুরা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। তাহলে আমি যা ধরো এই জায়গায় কিছু আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে, তাহলে এটা কি সরাসরি এখানে যাবে? এটা কিন্তু সরাসরি এখানে যাবে না, কারণ এখানে ন্যাশনালি কিছু সদস্য থাকে। এগুলোর নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ন্যাশনালি কিছু সদস্য থাকে। তাহলে ওই ন্যাশনাল সদস্যগুলো আগে কি করে? মূল্যায়ন করে। ওইটা মূল্যায়ন করার পর পরবর্তীতে ইন্টারন্যাশনালি যায়, তারপর তারা সিদ্ধান্ত দেয় যে কি করবে। তাহলে এই ক্ষেত্রে এই জন্য আমরা পড়ছিলাম যে